আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স। তো টেন্স আসলে টেন্স টেন্স একটা বিষয় হলো, আসলে দেখেন, আমার একজন শিক্ষক বলতেন যে টেন্সের 13 পুত 12 পুত 13 নাতি। কি কি? টেন্সের 12 পুত 12 পুত 13 নাতি। 13 নাতি 13 নাতি, টেন্সের 12 পুত 13 নাতি। টেন্স না শিখিলে জীবনে থাকিবে দুর্গতি। সত্যি, যারা ইংলিশে গ্রামার শিখতে চায় তাদেরকে অবশ্যই অবশ্যই টেন্সটা ভালো করে জানতে হবে। তাহলে এবার আসুন আমরা এটা ভাঙি যে পুত 12টা 13টা, এটা মানে কি? দেখেন, টেন্স হচ্ছে টোটাল 12 প্রকার, এই জন্য যে 12 পুত 13 নাতি মানে কি? 12টা টেন্সের 12টা সংজ্ঞা, টেন্সের আছে একটা সংজ্ঞা, তাহলে টোটাল হয়ে গেল কয়টা? 13টা। তাহলে এটি আমার স্যার বলতো টেন্সের 12 পুত 13 নাতি, টেন্স না শিখিলে জীবনে থাকিবে দুর্গতি। দুর্গতি চাচ্ছেন না, ভালো চাচ্ছেন? যারা ক্লাসটা করতেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই খাতা কলম নিয়ে বসেন। ইনশাআল্লাহ শিখতে পারবেন, ক্লাসে কিছু অবশ্যই কিছু শিখতে পারবেন। তাহলে আমরা দেখেন টেন্স কত প্রকার, এগুলো আমরা জানি 12 প্রকার। তাহলে আজকে আমরা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে একটু আলোচনা করব। প্রেজেন্ট 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 ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাধারণ বর্তমান কাল। যে কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যে কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা মজার একটা ইয়া হচ্ছে এই যে সাবজেক্ট, এই রুলটা দিয়ে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা দিয়ে আজকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পড়াবো। এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন, তাহলে এখন আমি যদি লিখি, সহজ একটা উদাহরণ লিখি, আমি ভাত খাই। দেখেন, এই যে খাই, এই যে দেখেন আমি ভাত খাই, এটা কি সাবজেক্ট, এটা কি অবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি বলেন তো? ভার্ব। তাহলে একটা বিষয়টা হয়ে কি হয়ে দাঁড়াচ্ছে দেখেন তো। এখন আমাদের বাংলা বাংলা যখন আমরা লিখি, যখনই আমরা বাংলা লিখি তখন আমরা কি করি? বাংলা যখন আমরা লিখি তখন আমরা কি করি? প্রথম থাকে সাবজেক্ট, তারপরে থাকে কি অবজেক্ট, তারপরে থাকে ভার্ব। কিন্তু ইংলিশের সময় কিন্তু আমাকে কি করতে হবে? ইংলিশের সময় আমাকে কি করতে হবে? প্রথম সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে অবজেক্ট লিখতে হবে। দেখেন, তাহলে আমি ইংলিশ কি সবাই জানেন, আমি ইংলিশ কি? আই। এবার দেখেন, আমরা বলছি যে অঙ্কের মতন সূত্রে সূত্রে আমরা শিখাবো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব। তাহলে ভার্ব কোনটা বলেন তো? খাই। খাই ইংলিশ কি সবাই জানেন? খাই ইংলিশ কি বলেন তো? ইট। খাই ইংলিশ হচ্ছে ইট। তাহলে যে খাই, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, খাই ইট। তাহলে আই ইট, আর ভাত ইংলিশ কি? রাইস। আপনারা বলছেন এটা তো আমরা সবাই জানি, সবাই জানি আমি ভাত খাই, আই ইট রাইস। তারপর এটা কিভাবে আসলো সেটা হচ্ছে, এখন যদি বলা হয় যে আমি ভাত খাই না, তাহলে আমাদের 2 নম্বরে কি হবে? সাবজেক্ট প্লাস ডু নট, ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে? তাহলে এখানে দেখেন আরেকটা রুলও কিন্তু রাইট ফ্রম দ্য ভার্ব, একটা রুল বলে ফেলি, সেটা হচ্ছে ডু নট ডাজ নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। রাইট ফ্রম দ্য ভার্বের রুল, ডু নট ডাজ নট এর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমি ভাত খাই না বললে, আমি যদি বলি যে আমি ভাত খাই না, তাহলে এটা কি হবে? আই do not I do not eat rice, I do not eat rice। দেখেন, এবার যদি বলা হয় যে আমি কি ভাত খাই, এই কথাগুলো আমরা বলি না, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, তাহলে এই যে সি নাম্বারের যে গঠনটা কি হবে? ডু বা ডাস, ডু বা ডাস প্লাস এস দিয়ে আমি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ইউ মাস্ট বি ইন্টারগেটিভ চিহ্ন আপনাকে দিতে হবে। তাহলে কি হবে? বলে আমি কি ভাত খাই, তাহলে কি হবে? প্রথম হবে ডো, ডো আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। দেখেন, আপনি এখন দেখবেন এই যে গঠনগুলো দিয়ে দিয়ে আপনি অনেক অনেক বাক্য বলতে পারবেন। এখন যদি আমি যদি বলি যে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, সবাই পারেন, আমি সহজ সহজ গুলা দিয়ে আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। দেখেন, তাহলে কি? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল।
শব্দ তো। তিনি আমাকে ইংরেজি পড়ান। এখন যদি লিখি তিনি আমাকে ইংরেজি পড়ান, দেখেন তিনি আমাকে ইংরেজি পড়ান, তিনি আমাকে ইংরেজি পড়ান। দেখেন তাহলে এটা ইংলিশটা কি হবে? তিনি ইংরেজি কি? তিনি তিনি ইংরেজি হচ্ছে হি বা সি। আপনাকে যদি ছেলে পড়া তাহলে হি, মেয়ে পড়াইলে সি। ঠিক আছে, হি হি অথবা সি। পড়ানো ইংলিশ কি? পড়ানো ইংলিশ হচ্ছে, দেখেন আমাদের প্রথম এটা কি সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা পড়াটা কি অবজেক্ট, মানে ডাবল অবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে দেখেন তিনি আমাকে ইংরেজি পড়ান, হি টিচ অর্থ হচ্ছে পড়ানো। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, টিচ অর্থ হচ্ছে পড়ানো, হি টিচ মি ইংলিশ, তিনি আমাকে ইংরেজি পড়ান। এখন দেখেন বিষয়টা হচ্ছে, দেখেন এখানে কিন্তু একটা জিনিস ফাঁকা রাখিয়েছি, সেটা হচ্ছে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের একটা ঝামেলা আছে, আমার স্যারও বলতে আমিও বলি, আসলে কোন জায়গাতেই যে সাবজেক্ট প্লাস ডো নট বা ডাজ নট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস ইএস আই এস যুক্ত হয়। সবগুলো রুলে আমি দেব। তাহলে দেখেন সিএইচ, কোন ভার্বের শেষে যদি সিএইচ অথবা উ অথবা ডাবল এস থাকে তাহলে এখানে কি দিতে হবে? ইএইচ। হি টিচেস মি ইংলিশ। এখন আপনার কথা হচ্ছে যে স্যার আমি থার্ড পারসন কিভাবে চিনবো, তাই না? থার্ড পারসন চিনার একটা ম্যাজিক আছে, একদম ম্যাজিকের মতো কাজ করবে। সেটা হচ্ছে যদি এই কথাটা মাথায় রাখতে পারেন, জীবনেও থার্ড পারসন নিয়ে বলবেন না, জীবনেও থার্ড পারসন নিয়ে কি বলবেন না। সেটা হচ্ছে দেখেন এখানে আমি লিখছি হি সি, হি সি ইট, হি সি ইট, যত নাউন আছে, যত নাউন আছে, যা দ্বারা একটি বোঝায়, যা দ্বারা একটি বোঝায়। দেখেন থার্ড পারসন বোঝাচ্ছি কিন্তু, দেখেন যা দ্বারা একটি বোঝায়। সবচেয়ে বেশি পেস্তা ব্যবহার, হি সি, হি দিয়া কি? যত পুরুষ, সি দিয়া কি? যত মহিলা, সবাইকে আমরা বুঝাবো। ইট পুরুষও না মহিলাও না, ইট ইজ মাই মার্কার। ঠিক আছে, যেটাতে পুরুষ মহিলা না বোঝাবে না, অচেতন কিছু বুঝাবে, সেটার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। আর যত নাউন আছে, নাউন কাকে বলে? সবাই চোখটা বন্ধ করেন, চোখ বন্ধ করিয়া খোলার পর যা দেখিতে পাই তা সবই নাউন। তাহলে দেখেন এই যে আমি মোবাইল ফোন দেখলাম, ডাস্টার দেখলাম, এই যে আমার এটা দেখলাম, ঠিক আছে, যা দেখি আমি যে বই দেখলাম, ঠিক আছে, যাই দেখি, যে আমি তালা চাবি দেখলাম, চোখ বন্ধ করিয়া খোলার পর আমি যাহা দেখিতে পাই তাহা সবই কি নাউন। তাহলে ওই নাউন গুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এবার আসেন, রহিম কি নাউন না? অবশ্যই নাউন। গরু, গরু, দা কাউ, এটাও কিন্তু নাউন। ঠিক আছে, দা টিচার, তাও কি নাউন। ঠিক আছে, তাহলে কি চোখ বন্ধ করিয়া খোলার পর আমরা যাহা দেখিতে পাই তাহাই কি নাউন। তাইলে দেখেন, তাহলে এখানে এই যে যদি নাউন হয়, যদি হি সি ইট, যত নাউন আছে যা দ্বারা একটি বোঝায় তাকে, যা দ্বারা একটি বোঝাবে, ঠিক আছে, এগুলো হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে এত কাহিনী করার কাহিনীটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এর যুক্ত হবে, ভার্বের শেষে এস বাই এর যুক্ত হবে। এখন যদি তিনি আমাকে ইংরেজি পড়ান না, তিনি আমাকে ইংরেজি পড়ান না, তাইলে ইংলিশটা কি হবে? সাবজেক্ট ডো নট বা ডাজ নট। তাহলে আমাদের কথা হচ্ছে যেখানে ডাজ নট হবে, দেখেন যেখানে ডাজ নট হবে এখানে আবার ভার্বের প্রেজেন্ট। দেখেন এখন আমরা তিনি আমাকে ইংরেজি পড়ান না, হি ডাজ নট টিচ। এবার কিন্তু আমার টিচার্স হবে না, এবার হি ডাজ নট, তিনি আমাকে ইংরেজি পড়ান না, হি ডাজ নট টিচ মি ইংলিশ, টিচ মি ইংলিশ, তিনি আমাকে কি, তিনি আমাকে কি ইংরেজি পড়ান না, তিনি আমাকে ইংরেজি পড়ান না। তাহলে এখন কথা হচ্ছে যে তাইলে এই যে আমরা কিন্তু রুলে লিখি সাবজেক্টের পর ডো নট, ডাজ নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন এখানে আপনাদের রাইট ফর্ম দা ভার্বে কিন্তু এইভাবে আসে। যদি এখানে দেখবেন ইএস দেওয়া থাকবে তাহলে আপনারা শিখবেন কি ডো নট, ডাজ নট এর পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সবাই কি, আমি কিন্তু এখানে কিন্তু যারা অনলাইনে ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু এখানে কিন্তু অফলাইনেও ক্লাস নিচ্ছি, অফলাইনের পাশাপাশি কিন্তু ভিডিওটা চালু করে রাখছি, তো এখানে কিন্তু ক্লাসটা চলতেছে। তাহলে কি এক দিলে দুই পাখি, এখানেও পড়াচ্ছি আপনারাও পড়তেছেন। দেখেন তাহলে হি ডাজ নট টিচ মি ইংলিশ, একদিন দেখাবো সবাইকে। আচ্ছা ঠিক আছে,
তারপরে দেখেন তিনি কি আমাকে ইংরেজি পড়ান। এবার যদি আমরা প্রশ্ন করি তিনি কি আমাকে ইংরেজি পড়ান, তাহলে কি হবে ডু বা ডাজ গঠন দিয়া। তাহলে এখানে কি হবে ডাজ, এখানে কি হবে ডাজ। তারপরে কি সাবজেক্ট, দেখেন সাবজেক্ট, সাবজেক্ট কি হি, যে হি ডাজ হি টিচ মি ইংলিশ, ডাজ হি টিচ মি ইংলিশ, তিনি কি আমাকে ইংরেজি পড়ান, তিনি কি আমাকে ইংরেজি পড়ান। দেখেন আপনি অনেক বাক্য এগুলো দিয়ে বলতে পারবেন, ঠিক আছে। তাইলে আমরা বুঝতে পারছি তিনি আমাকে ইংরেজি পড়ান, হি টিচেস মি ইংলিশ, তিনি আমাকে ইংরেজি পড়ান না, হি ডাজ নট টিচ মি ইংলিশ, তিনি কি আমাকে ইংরেজি পড়ান, ডাজ হি টিচ মি ইংলিশ। আশা করি আপনারা খুব সহজভাবে জিনিসগুলা বুঝতে পারতেছেন। এখন যদি আমরা একটু দেখেন, সে নদীতে সাঁতার কাটে অথবা সে নদীতে মাছ ধরে, আচ্ছা ঠিক আছে দিলাম সে, অর্থাৎ ঠিক আছে আমরা সে দিয়া যেহেতু লিখতে, এবার লিখি রহিম, রহিম কি নাউন না, রহিম নদীতে মাছ ধরে। দেখেন রহিম নদীতে মাছ ধরেন, রহিম নদীতে মাছ ধরেন, তাহলে রহিম কি সাবজেক্ট, রহিম ইংলিশ তো রহিমই নাকি, না রহিম ইংলিশ করে লিখবেন রহিম, ধরেন 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 ইংলিশ হচ্ছে ক্যাচ, CATCH ক্যাচ। দেখেন তাহলে এবার কি সিএচ আছে, রহিম থার্ড পারসন, তাহলে কি ক্যাচেস হবে, রহিম ধরেন, রহিম ক্যাচেস, কি ধরেন, কি ধরেন বলেন, মাছ ধরেন, কি ধরেন, মাছ ধরেন, মাছ ইংলিশ হচ্ছে ফিশ, FISH ফিশ, রহিম ক্যাচেস ফিশ কি কোথায় ধরে, ইন দা রিভার, ইন দা রিভার, ইন দা রিভার, রহিম নদীতে মাছ ধরেন, রহিম ক্যাচেস ফিশ ইন দা রিভার, রহিম নদীতে মাছ ধরে, রহিম ক্যাচেস ফিশ ইন দা রিভার। এবার দেখেন যদি বলি যে রহিম নদীতে মাছ ধরে না, রহিম নদীতে মাছ ধরে না, তাহলে কি হবে, দেখেন এই যে গঠন দিয়ে সাবজেক্ট ডো নট বা ডাজ নট, তাহলে রহিম যেহেতু থার্ড পারসন তাহলে এখানে ডাজ নট হবে, রহিম ডাজ নট, রহিম ডাজ নট, রহিম ডাজ নট। এবার কি বলেন তো, ডাজ ডো নট ডাজ নট এর পরে কি লিখছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এবার কিন্তু ক্যাচেস দিলে হবে না, শুধু ক্যাচ দিতে দিব, শুধু কি দিতে দিব ক্যাচ, রহিম ডাজ নট ক্যাচ ফিশ ইন দা রিভার। এবার যদি বলি রহিম কি নদীতে মাছ ধরে, তাহলে বলেন আপনারা বলতে পারবেন, তাহলে কি হবে বলেন, তাহলে কি হবে বলেন, রহিম কি নদীতে মাছ ধরে, তাহলে হবে ডাজ, ডাজ রহিম, ডাজ রহিম ক্যাচ, ডাজ রহিম ক্যাচ ফিশ ইন দা রিভার। অবশ্যই আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অবশ্যই কোশ্চেন মার্ক হলে আপনাকে অবশ্যই কোশ্চেন মার্ক দিবে। এবার হচ্ছে সবচেয়ে সহজ একটা কথা, সে আচ্ছা যাই হোক আমরা থার্ড পারসন চিনাচ্ছি, সে হি দিয়া তো বলছি, এবার যদি বলি মেয়েটি গান গায়, মেয়েটি গান গায়, যারা মেয়েরা আছেন খুব গান গান, মেয়েরা কখন গান গান জানেন, আমি জানি কাপড় যখন গোছাইতে যায় তখন কিন্তু গান গায়, ছেলেরা কখন গান গায়, ছেলেরা যখন গান গায় তখন ছেলেরা যখন গোসল করতে যায় ওয়াশরুমে অথবা পুকুরে অথবা নদীতে তখন গান গাওয়া শুরু করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আসলে ক্লাসের ফাঁকে ফাঁকে একটু ভর্তি হয়। তাহলে এখন মেয়েটি গান গায়, মেয়েটি গান গায়, মেয়েটি, মেয়েটি গান গায়, মেয়েটি গান গায়, তাহলে মেয়েটি ইংলিশ কি, দা গার্ল, বলেন তো দা গার্ল, দা গার্ল, মেয়েটি ইজ দা গার্ল গায়, গায় ইংলিশ সিং, দেখেন মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য সিংস হয়েছে, মেয়েটি গান গায়, ওর সঙ্গে একটাই গান, একটাই গান গায়, কি গান গায় সেটা বলবো না, দা গার্ল সিং এ সং, দা গার্ল সিং এ সং। দেখেন এই গঠন দিয়া সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাহলে এবার যদি মেয়েটি গান গায় না, মেয়েটি গান গায় না, তাহলে কি হবে বলেন, আমি একটু উপরে লিখতেছি যাতে আমার ইয়াতে দেখা যায়, দেখেন মেয়েটি গান গায় না, তাহলে কি অবশ্যই হবে কি, দা গার্ল, দা গার্ল কি ডাজ নট, ডাজ নট
এবার কি সিং হবে না সিংস হবে? অবশ্যই সিং হবে। দ্য গার্ল ডাজ নট সিং এ সং। মেয়েটি গান গায় না। এবার হচ্ছে মেয়েটি কি গান গায়? মেয়েটি কি গান গায়? মেয়েটি কি গান গায়? মেয়েটি কি গান গায়? তাহলে আমরা কি লিখবো আগে? ডাজ। ডাজ দ্য গার্ল সিং এ সং। সিং এ সং। মেয়েটি কি গান গায়? এবার কি ডাজ দ্য গার্ল সিং এ সং। মেয়েটি কি গান গায়? এবার দেখেন আমরা যেটা কমন একটা জিনিসে পড়ি সেটা হচ্ছে আমার মা ভাত রান্না করেন। আমার মা আমার মা ভাত ভাত রান্না করেন। আমার মা ভাত রান্না করেন। আমার মা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি কিন্তু থার্ড পারসন চিনাচ্ছি। ঠিক আছে, দেখেন তাহলে আমার মা মাই মাদার। কি বলেন তো? মাই মাদার। এই তোমরা বুঝতেছো তো? হ্যাঁ, মাই মাদার রান্না করে ইংরেজি কুক। রান্না করে ইংরেজি কি? কুক। তাহলে এখানে কি হবে? কুকস হবে। এখানে কি হবে? কুকস। মাই মাদার কুকস রাইস। মাই মাদার কুকস রাইস। আমার মা ভাত রান্না করেন। আমার মা ভাত রান্না করেন। আমার মা থার্ড পারসন, এই জন্য কি হয়েছে? এস হয়েছে। এবার যদি আমার মা যদি ভাত রান্না না করে, কারণ আমার মা ভাত রান্না করে না, আমার মা ভাত রান্না করে না, তাইলে কি হবে? দুই নাম্বার গঠন দেওয়া হবে মাই মাদার। মাই মাদার ডাজ নট। মাই মাদার ডাজ নট সিং এ সং। ও সরি, আমার মা তো ভাত রান্না করে না। এখানে তো কি লিখে ফেললাম? মাই মাদার ডাজ নট কুক রাইস। উনি বাবারি, আমার মা গান গায় না। আচ্ছা ঠিক আছে, মাই মাদার ডাজ নট কুক রাইস। তাইলে কি আমার মা ভাত রান্না করে না। এবার যদি বলি যে আমার মা কি ভাত রান্না করেন, কোশ্চেন যদি করা হয়, তাহলে কি ডো অথবা ডাজ। আমরা বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ডাজ হয়। তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো ডাজ। ডাজ মাই মাদার ডাজ মাই মাদার কুক রাইস। বলেন কুক রাইস। কোশ্চেন মার্ক চিহ্ন আমাকে দিতে হবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারতেছি। তারপরে দেখেন, এখন যদি আমি বলি পাখিটি আকাশে উড়ে। খুব গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেট, অনেকেই পারেন না। যারা পারেন এখন সাথে সাথে বলেন কমেন্ট করে যে পারেন। পাখিটি, দেখেন পাখিটি আকাশে উড়ে। পাখিটি আকাশে উড়ে। পাখিটি ইংলিশ কি? পাখিটি ইংলিশ হচ্ছে দ্য বার্ড। দ্য বার্ড। ওরা ইংলিশ থেকে ফ্লাই। ওরা ইংলিশ কি? ফ্লাই ইন দা স্কাই। একটু জায়গা ফাঁকা রাখছি, এখানে তো একটা কাহিনী আছে। ইন দা স্কাই। আকাশ ইংলিশ কি? স্কাই। দেখেন খুব খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখন কথা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা নোটস মাথায় রাখতে হবে। সবাই তোমরা একটু মাথায় রাখো। যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, এই ওয়াইটা উঠাইয়া আই ই এস দিতে হবে। আমি বলছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে আই এস যুক্ত করতে হয়। তাহলে এখানে কি কোনো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং কি ভার্বের শেষে যদি কি থাকে? ওয়াই থাকে, ওয়াইটা বাদ দিয়া আই ই এস যোগ করতে হবে। আই এস ফ্লাইজ। দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। ইট ইজ রাইট। এটা কি রাইট? পাখিটি আকাশে উড়ে ইংলিশ কি? দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। ঠিক আছে, তাহলে এখানে কি হইলো? যে ওয়াই ছিল, এই যে কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে ওয়াইটা উঠাইয়া আইএস দিতে হবে। তাহলে কি দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। তাহলে কি পাখিটি আকাশে উড়ে। এবার যদি বলি পাখিটি আকাশে উড়ে না, তাহলে সবাই পারেন কোন গঠন দেওয়া হবে? উপরে গঠন লিখাই আছে। উপরে গঠন দেওয়া আছে সাবজেক্ট দ্য বার্ড। দ্য বার্ড
এবার কিন্তু ফ্লাই হবে। দ্য বার্ড ডাজ নট, দ্য বার্ড ডাজ নট ফ্লাই, ফ্লাই ইন দ্য স্কাই। দ্য বার্ড ডাজ নট ফ্লাই ইন দ্য স্কাই। এবার যদি বলা হয় পাখিটি কি আকাশে উড়ে, তাহলে কি হবে? আগে ডাজ হবে, এই যে ডাজ। ডাজ দ্য বার্ড, ডাজ দ্য বার্ড, ডাজ দ্য বার্ড ফ্লাই ইন দ্য, ডাজ দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। পাখিটি আকাশে উড়ে। পোলাপান বলবে যে আমরা কি কিছু করি না। এবার হ্যাঁ, বালকরা, বালকেরা, বালকেরা মাঠে ফুটবল খেলে। প্রেজেন্ট ইনফিনিটিভ তো বর্তমান কাল। বালকেরা মাঠে ফুটবল খেলে। খুব ভালো করে মাথায় নেন। বালকেরা, বালকেরা মাঠে, ভালো করে খেয়াল করেন, বালকেরা মাঠে ফুটবল খেলে। কারণ একটা বালক কিন্তু খেলে না, অনেকগুলা বালকই খেলে, এই জন্য বালকেরাই বললাম। তো আগে যেহেতু মেয়ে নিয়ে বললাম, এবার বালকেরা বলি। বালকেরা ইংলিশে বয়েস। বালকেরা ইংলিশ কি? বয়েস। এই যে হইল বয়েস, বয়েস। বালকেরা ইংলিশ হচ্ছে বয়েস, বয়েস। খেলা ইংলিশ কি? প্লে। এবার একটু ভালো করে একটু মাথায় নিতে হবে একটা জিনিস, খুব ভালো করে মাথায় নিতে হবে। এবার কিন্তু অনেকগুলা বালক বুঝাইছে, এবার কিন্তু এটা অবশ্যই থার্ড পারসন, কিন্তু থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন কি? প্লুরাল। এই কারণে কি এখানে কি এস দেওয়া যাবে? যাবে না। এখানে কি এস দেওয়া যাবে না যদি এখানে সাবজেক্ট যদি প্লুরাল হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে কি ভার্বের শেষে এস দেওয়া যাবে না। কারণ এটা কি বেশি বালককে বুঝাইছে। মেয়েরা গান গায়, তাহলে গার্লস সিং এ সং হবে। ঠিক আছে? তাহলে কি এখানে যখন সাবজেক্ট যখন বেশি হবে, থার্ড পারসন প্লুরাল হবে, তাহলে কি এস হবে না। এস কি দেওয়া যাবে? এস দেওয়া যাবে না। তাহলে কি বয়েজ প্লে। সমস্যা নাই, তোমরা এদিকে খেয়াল করো, কোনো সমস্যা নেই। না বুঝতে বলবো। দেখো, বয়েজ প্লে, বয়েজ প্লে ফুটবল, বয়েজ প্লে ফুটবল in the field, in the field, boys play football in the field। এবার যদি বলা হয় যে বালকেরা মাঠে ফুটবল খেলে না, তাহলে কি হবে? boys do not হবে। এবার কিন্তু আবার ডাজ নট দেওয়া যাবে না। যদি কোনো ভার্বের শেষে এস থাকে, তাহলে আমরা ডাজ নট দেব। তাহলে কি হবে? boys do not play football in the field। এবার কি যদি বলে বালকেরা কি মাঠে ফুটবল খেলে, তাহলে কি হবে? ডো, ডো বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এভাবে হবে। আশা করি আমরা ট্রান্সলেটটা বুঝতে পেরেছি। তো এইভাবে আমরা খেয়াল করতে হবে। এখন মেয়েটি, মেয়েটি কি চা তৈরি করে, চা তৈরি করেন, মেয়েটি চা তৈরি করেন। এবার কি মেয়েটি বলতে কি একজন বোঝানো হয়েছে না, ওই সময় বলছে মেয়েরা, এই জন্য এবার কিন্তু হবে। মেয়েটি ইংলিশ কি? দা গার্ল, দা গার্ল। তৈরি করা ইংলিশ মেক, তৈরি করা ইংলিশ কি? মেক। দা গার্ল মেক, তাহলে এখানে কি এস হবে? দা গার্ল মেক্স ট্রি। মেয়েটি চা তৈরি করে, মেয়েটি কি চা তৈরি করে। আর মেয়েটি চা তৈরি করে না হলে কি হইব? দা গার্ল ডাজ নট মেক ট্রি, দা গার্ল ডাজ নট মেক টি। মেয়েটি তৈরি করে অথবা তৈরি করে, একই কথা। ঠিক আছে? তৈরি করে, তৈরি করে একই কথা। তৈরি করে, তৈরি করে। ঠিক আছে? তাহলে দা গার্ল মেক্স টি। ঠিক আছে? তাহলে না হইলে দা গার্ল ডাজ নট মেক টি। আশা করি বুঝতে পারছি। এবার একটা গুরুত্বপূর্ণ আরেকটা ট্রান্সলেট হচ্ছে সে আমাকে চিনে। কি? সে আমাকে চিনে, সে আমাকে
এটা অনেক জায়গাতেই জিজ্ঞাসা করে। সে আমাকে চিনে, সে আমাকে চিনে। তো সে ইংলিশ কি? হি। মেয়েজ ইংলিশ হি। চীনা জানা ইংলিশ কি? চীনা জানা ইংলিশ নো। কেন ডব্লিউ, অনেকে কেন না, সে নো এ কি হবে? নোজ হবে। হি নোজ, হি নোজ মি, সে আমাকে চিনে, সে আমাকে চিনে, সে আমাকে চিনে, সে আমাকে চিনে। ইংলিশ কি? হি নোজ মি। এবার সে আমাকে চিনে না, ওমর খোদা, সে আমাকে চিনে না, তাহলে কি হইব? এবার কি হবে? হি ডাজ নট, হি ডাজ নট নো, হি ডাজ নট নো মি। সে আমাকে চিনে না। সে কি আমাকে চিনে? ডাজ হি নো মি, ডাজ হি নো মি, সে কি আমাকে চিনে? তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। আর সব জায়গাতেই কি সাবজেক্ট এই যে গঠন দিয়ে দিয়ে আমরা কি অনেক যে কোনো বাক্য, এবার যদি আমি বলি ছেলেরা ছেলেরা নদীতে সাঁতার কাটে, ছেলেরা নদীতে সাঁতার কাটে, অথবা আমার বাবা মাঠে কাজ করে, ছেলেরা নদীতে সাঁতার কাটে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলি, সেটা হচ্ছে ছেলেরা নদীতে সাঁতার কাটে, ছেলেরা হচ্ছে কি বয়েজ, বয়েজ সাঁতার কাটা ইংলিশ কি? সুইম। বয়েজ, বয়েজ সুইম ইন দা রিভার, ইন দা পন্ড, ছেলেরা মাঠে দৌড়ায়। দা বয়েজ, বয়েজ রান ইন দা ফিল্ড। হাজার হাজার বাক্য এই গঠন দিয়ে কি আমরা বলতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ভার পারতে হবে। যারা টেন্সে ভালো হওয়ার ইচ্ছা তারা অবশ্যই ভার বেশি করে করে শিখবেন, তাহলে কি অবশ্যই ভালো হবে। তো তারপরে আরো যদি আপনাদের আপনারা যে কোনো বাংলা কথাকে ট্রান্সলেট করতে হলে এই গঠন দিয়ে দিয়ে আপনি করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এত কষ্ট করে ভিডিওটা দেখতেছেন, আর আমার স্টুডেন্টরাও এখানে বসে বসে ক্লাসটা করতেছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।